ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে বিহার খুব উত্তেজক এবং রোমাঞ্চকর একটা জায়গা হয়ে উঠেছে। কেন জানেন? বাঁকিপুরের উপনির্বাচনে ৩১ বছর যে জায়গা দখলে ছিল বিজেপির, সেই জায়গা খুইয়ে ফেলেছে তারা। বলা হচ্ছে বিজেপির নাকি শেষের শুরু হয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি ধীরে ধীরে চাপে পড়ে যাচ্ছে শুধু দেশীয় রাজনীতিতে নাকি বাংলার রাজনীতিতেও? এই মুহূর্তে আমার সঙ্গে এই ওভারঅল পরিস্থিতি নিয়ে, রাজ্য এবং দেশ দুই নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন সিপিআইএমএলের সম্পাদক অভিজিৎ মজুমদার। আপনাকে আমাদের বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমি অভিষেক সেনগুপ্ত। আপনার কাছে একদম যে জিনিসটা দিয়ে আমি শুরু করলাম সেটা থেকে আসতে চাইছি, সেটা হচ্ছে বিজেপির কি কোথাও মনে হচ্ছে আপনার, যে মানুষ যেটা বলছেন আর কি, যে শেষের শুরু হয়ে গেল, কোথাও মনে হচ্ছে? অবশ্যই। আপনি বাঁকিপুরের কথা বলেন, তিনটে জায়গাতে উপনির্বাচন ছিল। সাধারণভাবে ধরে নেওয়া হয়, এটা মানুষের কাছেও আছে, বা রাজনীতি আমরা যারা করি, যে যারা ক্ষমতায় থাকেন, যে দল যে রাজ্যে, যে সুতরাং সেখানে সেই রাজ্যের যখন উপনির্বাচন হয়, সুতরাং সেখানে ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে যে তাদের পক্ষেই রায়টা যায়, শাসক দলের পক্ষে, শাসক দলের পক্ষেই রায় যায়, কারণ ম্যানিপুলেটিভ পাওয়ারগুলো থাকে। এবং সদ্য বিহারে নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে। সুতরাং বাঁকিপুরের এই যে ফলাফলটা, এটা সেই অর্থে ফলাফলের দিক থেকে অপ্রত্যাশিত, এবং শুধু নয়, এটা বিজেপির কাছে একটা বড় ধাক্কা। আচ্ছা, অবশ্যই এটা একটা বড় ধাক্কা বিজেপির জন্য। ধাক্কা অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, আপনি বলছেন ৩১ বছর ধরে ওখানে, সেটা বিজেপি বাঁকিপুর ওটা তাদের গড় বলে তারা মনে করতেন। এবং পরপর কয়েকটি নির্বাচনে আজ যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি জিতে এসেছেন। তার আগে তার বাবা জিততেন। তো এটা সেই অর্থে একেবারে স্ট্যাম্পড বিজেপি কনস্টিটিউয়েন্সি। সেখানে তারা এত বড় মার্জিনে প্রশান্ত কিশোর জিতেছেন। এখন প্রশান্ত কিশোর জিতেছেন, সেটাকে কেউ মনে করতে পারেন যে প্রশান্ত কিশোর নিজে একজন সে অর্থে ইলেকটোরাল অ্যানালিস্ট। তিনি বিভিন্ন দলকে জেতানোর জন্য একটা সময়তে কাজ করেছেন, তারপরে এখন নিজস্ব দল তৈরি করেছেন। এবং সদ্য 2025-এর বিহার বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি আসনে তারা প্রার্থী দেওয়ার পরেও একটি আসনও জয়লাভ করেন। মাত্র 3 কত একটা শতাংশ, 4% মতো ভোট পেয়েছিল। একেবারেই সেই অর্থে পারফরমেন্সের দিক থেকে যতটুকু আশা ছিল প্রশান্ত কিশোরকে ধরে, বা উনিও যে ক্লেম করছিলেন, সেটা একেবারে দাঁড়ায়নি। তাহলে এই ম্যাজিকটা কি হলো? হঠাৎ কি ম্যাজিকে তিনি সেটা করলেন? এটা কি কোনো স্ট্র্যাটেজিক ম্যাজিক? আমরা এটা একেবারেই মনে করি না। আমরা মনে করি এর পেছনে অনেকগুলো কারণ আছে, খুব বাস্তব এবং খুব ফর্মিডেবল কারণ আছে। একটা ধরুন, সেটা হচ্ছে যে বিজেপি সেই অর্থে আগে যে সরকারটা ছিল বিহারে, সেখানে নীতিশ কুমার, তারপর নীতিশ কুমারকে রিপ্লেস করে দিয়ে এই যে সম্রাট চৌধুরীকে তারা নিয়ে এলেন এবং মুখ্যমন্ত্রীর পদে তার বসালেন। যদি আজকে তো বলা হচ্ছে যে গুন্ডা দমন আইন টাইন এই সমস্ত পশ্চিমবঙ্গের লোক মানুষের কাছে খাওয়ানো হচ্ছে, তো এই মানুষটার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যদি দেখেন, তাহলে দেখবেন সেটা ভয়ঙ্কর। আচ্ছা, এই সম্রাট চৌধুরী তিনি আছেন, তিনি ইতিমধ্যে অনেকবার জেল খেটেছেন, এবং সেগুলো ক্রিমিনাল অফেন্সেস জন্য, পলিটিক্যাল অফেন্সেস নয়। এবং তারপরে আসার পরেই একদম সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আমরা দেখলাম বিহার জুড়ে প্রায় একদম বুলডোজার রাজ, এনকাউন্টার রাজ, এটা একদম সর্বত্র এটাকে সামনে নিয়ে আসো। আর ঠিক পশ্চিমবঙ্গের মধ্যে ওখানেও, যেখানে একটা বিরাট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিভিন্ন এই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, সামাজিক প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছিল, সেই জায়গাগুলো থেকেও নন পারফরমেন্স একটা আছে, উল্টো দিক থেকে একটা রাজদমন আছে। আচ্ছা, তো সেটা একটা বড় কারণ। একটা অ্যান্টি ইনকামবেন্সি এত দ্রুত হয় না, কিন্তু বিহারে তো 20 বছর ধরে বিজেপি নীতিশ কুমারের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ছিল, এবার তারা এককভাবে ক্ষমতায় এসেছে। তো অ্যান্টি ইনকামবেন্সি তো ছিলই, সেটাকে তারা SIR দিয়ে, এবং যাকে আমরা এখন বলি যে ভোট চুরি,
সেই কায়দাগুলোকে ব্যবহার করেছে ঠিক পশ্চিমবঙ্গের মতন। তারা বিহারে প্রথম টেস্ট কেস হিসেবে তারা পরীক্ষাগার হিসেবে সেটাকে ব্যবহার করেছেন। তার একটা সাকসেস স্টোরি তারা বার করে নিয়ে এসেছিলেন। কিন্তু এত দ্রুত তারা তাদের সিগনেচারগুলোকে যখন রাস্তায় নামাচ্ছেন, অর্থাৎ এই বুলডোজার রাজ, এনকাউন্টার রাজ বলুন, মানুষের অধিকারের জায়গাগুলোতে তাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা কোথাও পূরণ হচ্ছে না, ঠিক পশ্চিমবঙ্গের মতোই। এবং সর্বোপরি যেটা হয়েছে যে এই যে ধরুন এই মুহূর্তে যখন উপনির্বাচন হচ্ছে সেই সময়টার মধ্যে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে কিছু নতুন পরিঘটনা তৈরি হয়েছে। তার মধ্যে একটা অবশ্যই যন্তর মন্তরে এই যে 23 দিন ধরে অনশন ধর্মঘট, সোনম ওয়াংচুক তিনি ছাত্রদের দাবি, যেটা বিশেষত নিট মানে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এবং তার সঙ্গে বহু আগে থেকেই ধরুন আমাদের ছাত্র সংগঠন, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আমরা বা বাম ছাত্র সংগঠনগুলো, এমনকি আরজেডি সংগঠনগুলো, তারাও যে প্রশ্নগুলোকে সামনে নিয়ে প্রচার করছিলেন, লড়াই করছিলেন, সেটা হলো যে প্রথমত ইউজিসিকে তারা উঠিয়ে দিতে চাইছেন। নতুন করে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি করেছিলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি করার পরে তার মাধ্যমে দিয়ে একটা সম্পূর্ণত বিরাট নেটওয়ার্কে একটা আউটসোর্সিং করা হয়েছে। যখনই আউটসোর্সিং করা হয়েছে তখনই পরপর নিটে, এটা তো প্রথমবার নয়, নিটের প্রশ্নপত্র লিকটা সেটা আগেও হয়েছে। তাহলে এই যে ধুমায়িত ক্ষোভটা যারা কয়েক বছরের প্রচেষ্টায় তারা কেউই খুব সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি। সরকারি পরীক্ষাতে, প্রবেশিকা পরীক্ষায় তারা কোয়ালিফাই করবেন এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে তারা ডাক্তারি পড়বেন, এটা তাদের কাছে। কারণ বেসরকারি ডাক্তারের জায়গা থেকে ডাক্তার হতে গেলে যে টাকা খরচা করতে হবে সেই সামর্থ্য তাদের নেই। তাহলে এত বড় যে ধোকাটা, এত বড় যে ধাক্কাটা এই যে ইয়থের কাছে, সেটা ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন যে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিটাকে বাতিল করতে হবে। তারা বলেছেন নিউ এডুকেশন পলিসি, অনেক ভালো ভালো কথার মোড়কে আসলে শিক্ষার জাতীয় স্তরে একদম প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি সম্পূর্ণ বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের একটা দলিল তারা তৈরি করেছে। এটা পশ্চিমবঙ্গ দেখবেন যে তারা ইউনিফর্মভাবে যে সিলেবাস নামাচ্ছেন, তাতে প্রতিটি উচ্চশিক্ষার ক্ষেত্রে, অন্তত কলেজের ক্ষেত্রে একটা স্কিল ডেভেলপমেন্ট বলছেন। একটা জিনিসকে আমরা হয়তো মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে এইবারে যে লাস্ট যে সেন্ট্রাল বাজেট হয়েছে, তার আগের সেন্ট্রাল বাজেটটা যদি দেখেন, তাতে নির্মলা সীতারামন কিন্তু বলেছিলেন যে আমরা এমপ্লয়মেন্ট গ্যারান্টি করবো কীরকমভাবে, যে অন্তত ভারতবর্ষে কেউ বেকার থাকবে না, তাদের আমরা একটা 5,000 টাকা যাতে তারা মাসে উপার্জন করতে পারেন তার ব্যবস্থাটা করবো। এটা বাজেট প্রভিশনের কথা তারা বলেছিলেন। এবার এটার সঙ্গে আপনি মিলিয়ে নিন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বেরোচ্ছেন তাদের কোনো স্কিল, তাদের কোনো কিন্তু দক্ষতা তৈরি হচ্ছে না। এইবার এই যে ব্যাপক একটা লো ওয়েজ ওয়ার্কার, সেটা কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, যারা অন্তত ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে, যেটা ছিল কোঠারি কমিশনের আসলে উদ্দেশ্য। সেটা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর প্রথম যে শিক্ষা কমিশনটা হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডক্টর কোঠারি যে বলেন, সেটা বলেন যে আসল জিনিসটা হচ্ছে যে কিভাবে একটা ক্রিটিক্যাল থিঙ্কিংকে ইন্ডিভিজুয়ালি, শিক্ষার মূল উদ্দেশ্যটাই হবে যে সে কোনো কিছুকেই মেনে নেবে না, সে প্রশ্ন করতে শিখবে এবং তার মধ্যে থেকে সত্যটাকে সে বার করে আনবার ক্ষমতা অর্জন করাটাই উচ্চশিক্ষার সবচেয়ে বড় উদ্দেশ্য। সেটা না করে কতগুলো জম্বির মতন একটা ওয়ার্ক ফোর্সকে বার করে নিয়ে আসা, দুটোকে যদি আপনি মেলান তাহলে দেখবেন এই সিলেবাসের ট্রান্সফরমেশন এবং তার আগের এই যে কথাগুলো, সেটা মেলালেই বোঝা যাবে যে একটা ওয়ার্ক ফোর্স তারা হচ্ছেন। এই ওয়ার্ক ফোর্সটা লো ওয়েজ ওয়ার্ক ফোর্স তৈরি করার চেষ্টা করছেন, যেটা সরাসরিভাবে সেই অর্থে কর্পোরেটেরকেও সার্ভ করতে পারবে না। কর্পোরেটের ক্ষেত্রেও একটা স্কিল দরকার, সেটাও তারা পারছেন না।
তারপরে নির্বাচনের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছিল যে এসআইআর করার পরে তো অপ্রতিরোধ্য, বিজেপি অপ্রতিরোধ, এরপরে 3টে রাজ্যে নির্বাচন আছে, তার মধ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশে ওদের, কিন্তু উত্তরপ্রদেশে সংকট আছে, প্রচুর আন্দোলন হয়েছে বিজেপি বিরোধী, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ইউথ রাস্তাতে চরম অত্যাচার সহ্য করেও আছে, এবং উত্তরাখণ্ড আছে। তো সেই ক্ষেত্রেও তো মানুষ এটা ভেবে নিতে পারতেন যে ভাই, যেভাবে বিহারের নির্বাচনটাকে ম্যানিপুলেট করা হয়েছে, পশ্চিমবঙ্গে যেভাবে বাংলা দখল করা হয়েছে, তাহলে এসআইআর বা এই ভোট চুরির মধ্যে দিয়ে বিজেপি অপ্রতিরোধ্য। এবং সেটাই অমিত শাহ বলছিলেন, সর্বত্র তিনি প্রচার করে বেড়ান যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে আরো 50 বছর শাসন করবে। তার শর্তগুলো তৈরি করা হচ্ছে এইভাবে, কিছু কৌশল করে। এইবার আপনি একদিক থেকে সম্পূর্ণ একটা বঞ্চনার মানচিত্র তৈরি করছেন ভারতবর্ষ জুড়ে, সমস্ত ক্ষেত্রে, কৃষক, শ্রমিক, যারা অ্যাসপিরেন্ট ইয়ুথ, যারা চাকরি করতে চান, শ্রম দিতে চান, যাদের মেধা আছে সেটাকে তারা প্রয়োগ করতে চান, তাদের একটা স্বপ্ন সামনে আছে। ছাত্রদের থেকে বিশেষ করে প্রাইভেটাইজেশনের ঝোঁকটা এত বেশি, প্রাইমারি এডুকেশন থেকে একেবারে হাই এডুকেশন অবধি, সেখানে তাদের হাত থেকে এই সরকারি যে শিক্ষা ব্যবস্থাটা, পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম, সেটাকে ধ্বংস করে তোলা হচ্ছে। এবার দেখুন, একই সঙ্গে যে আমরা যেটা দেখলাম, যে আমরা এটাকে বলছি জেনজি, জেনজির একটা জনবিদ্রোহ আমরা চোখের সামনে দেখলাম, যার রেশ কলকাতা শহরে এলো, এত বড় মিছিল হলো, এত বড় বিক্ষোভ হলো। একই সঙ্গে তো আমরা এটাও দেখছি যে যে ওয়ার্কিং ক্লাস, ধরুন নয়ডাতে একটা কারখানাতে বিক্ষোভ শুরু হলো, শ্রমিকরা রাস্তায় নামলেন, সঙ্গে সঙ্গে রাজস্থানের নিমরানা, হরিয়ানার মানেসর, এই যে বেল্টটা জুড়ে 50,000-এর বেশি ওয়ার্কিং ক্লাস যারা রাস্তায় নামলেন, যাদের উপর চরম অত্যাচার হলো, এবং যাদের তারা বলছেন যে বিগত 10-12 বছর ধরে আমাদের 1 টাকাও মজুরি বৃদ্ধি হয়নি, অথচ জিনিসপত্রের দাম এখানে বেড়েছে। তারা একটা বিদ্রোহের রূপ নিয়ে রাস্তায় নামলেন, তাদের উপর ভয়ঙ্করভাবে দমন হলো, এবং তাদেরকে ওই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে বন্দি করে রাখা হয়েছে, এমনও আছে। তারা কারা? তারাও তো জেনজি। তাদেরও যদি বয়সের আপনি দেখেন, তাহলে জেনজি মানে শুধু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, যারা যন্তর মন্তরে আপনারা দেখলেন, যাদের পক্ষে এত বড় জনমত গোটা দেশ জুড়ে তৈরি হলো, অর্থাৎ তারা কিন্তু ওপিনিয়ন মেকিং যে ক্লাসটা, তার প্রতিনিধি। আর ওই জেনজিটা, যে ওয়ার্কিং ক্লাস, সেও কিন্তু একইভাবে জেনজি, সেও কিন্তু একটা পরিবর্তন চাইছে। তাহলে একটা বিস্ফোরণের মুখে গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, যেখানে বিজেপি তার একদিক থেকে আরএসএসকে ব্যবহার করে, তারা যেটাকে বলেন কালচারাল ন্যাশনালিজম, একটা সাংস্কৃতিক জাতীয়তাবাদের মধ্যে দিয়ে, এবং সেখানে শ্যামাপ্রসাদকে তারা ঊর্ধ্বে তুলে ধরছেন, সেখানে নেতাজিকে গুন্ডা দলের সর্দার বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেখানে লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে এবং অবমাননা করা হচ্ছে, এমনকি সুকান্তর ছবি ডিওয়াইএফআইয়ের ফ্ল্যাগে তার নিচে জুতো বেঁধে গ্যাস বেলুনে তুলে উপরে তুলে দেওয়া হচ্ছে, যে সুকান্তের জন্মশতবর্ষ, 15ই আগস্ট তার 100তম জন্মদিন। তাহলে এই যে সর্বত্র যে তারা যে কালচারাল ন্যাশনালিজমের কথা বলে যেটাকে প্রশমিত করার চেষ্টা করেন, যে আমরা হিন্দু, হিন্দু মানে গর্ব সে কহো তুম হিন্দু হো, এবং তাদের যে পলিটিক্স অফ ইন্টিমিডেশন, ভয় দেখানো, মানে দুটো জিনিস আছে। তো আমি বলি যে একটা কম্বিনেশন, পলিটিক্সের যদি বেসে যেতে হয় দুটো, একটা হচ্ছে যে পলিটিক্স অফ ইন্টিমিডেশন, ভয় দেখাও, তাতে মানুষ বিদ্রোহ করতে ভয় পাবে, তাকে বিচ্ছিন্ন করো, ভাগ করো, ভোগ করো। আর একদিক থেকে হচ্ছে পলিটিক্স অফ অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ আত্মসাতের রাজনীতি। আচ্ছা, ইতিহাসকে আত্মসাৎ করো, ঐতিহাসিক যে সৌধগুলো আছে সেগুলোকে ভাঙো, আর
যারা অন্তত প্রগতিশীলতার কথা বলেছেন, প্রতীক হিসেবে আছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, তারা শুধুমাত্র বাঙালির কাছে তারা প্রাণের পুরুষ নন, ভালোবাসার মানুষ নন, গোটা ভারতবর্ষে আছে। ভগৎ সিং শুধু পাঞ্জাবের মানুষের কাছে নয়, গোটা ভারতবর্ষের কাছে একটি ইউথ আইকন। তাহলে তাদেরকে কলুষিত করো, সেখানে দেশ বিরোধী, বাংলা ভাগের অন্যতম রূপকার শ্যামাপ্রসাদকে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা সর্বত্র হচ্ছে, এটা বিহারে হচ্ছে, এটা উত্তরপ্রদেশে হচ্ছে, বাংলায় হচ্ছে। তাহলে এইটা দিয়ে তারা ভেবেছিলেন যে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। সামগ্রিকভাবে তাদের মনন, বোধ এবং মতাদর্শগত জায়গা থেকে একটা বড় রকম পরিবর্তন আমরা করে ফেলতে পারবো সাকসেসফুলি, কারণ ক্ষমতায় আমরা আছি, আরএসএস শক্তি পেয়ে গেছিল। সেইটা কিন্তু তাসের ঘরের মতন ভাঙছে। এবং এই যে পরিঘটনাগুলো আমরা দেখছি, যেখানে ধর্মেন্দ্র প্রধানকে তারা আগের দিন অবধি ক্যাবিনেট মিটিং করে বলেছে অসম্ভব, এটা আমরা মানতেই পারবো না, পরের দিন বাধ্য হয়ে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে হয়েছে। ছাত্রদের আন্দোলন বা যদি একটা ককরোচ পার্টিরই বলুন, তাদের প্রতিনিধিরা সৌরভ দাস বা রাঙ্কারা যখন গেছেন অমিত শাহর সঙ্গে কথা বলতে, তাদের দাবিগুলো বা এরা এই জেপি নাড্ডারা তারা মেনে নিয়েছে, সেটা ইমপ্লিমেন্টেড হয়নি। সমস্ত কেস তুলে নেওয়া হবে। এটা বিজেপির মতন একটা দল যে কোনো কিছুকেই কোনো রকমভাবে কোনো জনগণের কোনো কথা শোনার তার ধৈর্য নেই, চরম দম্ভ এবং অহমিকাপূর্ণ একটি দল, তাকে এই নথি স্বীকার করতে তারা বাধ্য হচ্ছে। আর উল্টো দিকে কৃষকরা দেখছেন যে সরকারটা নথি স্বীকার করছে আমেরিকার কাছে, তার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করছে, তার ফলে কৃষি পণ্য, ভারতের কৃষি পণ্য যখন আমেরিকার বাজারে যাবে, সেখানে 25% থেকে শুরু করে সেটা 18%, কখনো 50%, কখনো 100% ট্রাম্প বলছেন। আর ওদের যে কৃষি পণ্য, যেহেতু আমেরিকায় ওটা স্টেট ফান্ডেড কর্পোরেট কৃষি, কিন্তু সেটা স্টেটের একটা বড় রকম ভর্তুকি সেই কৃষকেরা পান যারা বড় র্যাঞ্চ চালান। তো সুতরাং অনেক অনেক বেশি কম পয়সায় উৎপাদন খরচ তাদের কম, সেটাই কিন্তু কোনো রকম ট্যাক্সের আওতায় পড়বে না ভারতবর্ষে, সেটা বাজারে চলে আসবে, তার মানে দাম কমে যাবে, তাহলে ভারতবর্ষের কৃষি উৎপাদনটা মার খাবে। তো কৃষকরা সিংহু বর্ডারে ট্র্যাক্টর নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং তারা যখন দেখছেন যে জান্তার মান্তারে এরকম একটা বড় বিদ্রোহ তৈরি হচ্ছে, তারা বলছেন আমরা ওইখানে যাব, যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা যাবে। ওয়ার্কিং ক্লাসে আমি বললাম যে জেনজি, আপনি দেখবেন যে যন্তর মন্তরে এসেছে, তার মধ্যে জেনজি ওয়ার্কার্স, তারাও কিন্তু যারা হয়তো এই মুহূর্তে বেকার হয়ে গেছে, কাজ চলে গেছে, তারাও কিন্তু সেখানে গিয়ে সহমর্মিতা দেখাচ্ছে। সেখানে আমরা দেখলাম যে এই যে প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, যে ওখানে দুবাই থেকে এক ভদ্রলোক 5 বারে প্রায় 80,000 প্যাকেট খাবার, সেটা এই প্ল্যাটফর্ম ওয়ার্কার্সদের মধ্যে দিয়ে বলছে ওখানে গিয়ে ডিস্ট্রিবিউট করে দাও, ডেস্টিনেশন ইজ জান্তার মান্তার, যাকে খুশি অভুক্ত যারা আছে তাদেরকে দিয়ে দাও, যারা অনশন করছেন তাদের আলাদা কথা। তাহলে এই যে একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট বেস, সেখানে আপনি বললেন ওরা দুবাই থেকে ওরা মুসলিম, তার মধ্যে সন্ত্রাসবাদ আছে, এটা আছে সেটা আছে, খুঁজতে পারেন আপনি। কিন্তু এই যে একটা বড় রকম ধাক্কাটা, যার অনুরণনটা প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হচ্ছে, এবং তার সঙ্গে যদি কৃষক শ্রমিক এর আন্দোলন, মধ্যবিত্তের এই যে ধরুন আজকে যে ক্ষোভটা তৈরি হয়েছে, চাকরি নেই পরিবারগুলোর মধ্যে, বা আজকে যদি তাদের মানে তাদের সেই অর্থে রেমুনারেশন বাড়ছে না, চাকরির কোনো স্থায়িত্ব থাকছে না, সম্পূর্ণ তো সবটাই অস্থায়ী চাকরি তৈরি করা হচ্ছে, তাহলে এত বড় যে জনবিক্ষোভটা আছে, এটা শুধুমাত্র কোনো কৌশল দিয়ে কোনো সরকার দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তো এটা একটা যেটা দীপঙ্কর বারবার বলছেন যে একটা মোমেন্ট তৈরি হয়েছে, সেই মোমেন্টটা গোটা দেশ জুড়ে, এমনকি দেশের বাইরেও একটা মোমেন্টাম তৈরি করেছে।
এই মোমেন্টামটা একটা মুভমেন্টের আকারে সামনে এসেছে। তাহলে আজকের কিন্তু এই প্রশান্ত কিশোরের তার যে জিতটা, সেটা তার নিজস্ব কৃতিত্ব নয়, এটাই সময়ের অবদান। আচ্ছা। এবং যখন জেনজি কাছে, তখন আপনি আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, সে আমলাতন্ত্র কিন্তু ভয় পাবে। এই প্রভাবটা সেটা কিন্তু সামগ্রিকভাবে আপনার রাষ্ট্রযন্ত্রের যখন ভয় পাচ্ছে, তখন তার যন্ত্রগুলো অকেজো হবে। সেটা SIR হোক, যাই হোক, যেভাবেই তারা করে থাকুন না কেন, যেভাবে ম্যাপিং করুন, সেই ম্যাপের মানচিত্রটা কিন্তু বিভিন্ন জায়গাতে চিড় ধরতে শুরু করেছে। আমি এক্ষুনি বলছি না যে এক্ষুনি একটা জনবিপ্লব হয়ে যাবে, এক্ষুনি বিজেপি ক্ষমতাচ্যুত হয়ে যাবে। তাদের আস্তিনে আরও অনেক কৌশল আছে। তারা একটা ব্যাপক সংখ্যক রাজ্যে, অন্তত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 20টি রাজ্যে তারা ক্ষমতায় এসে গেছে। সামনে নির্বাচন আছে, সেখানে তাদের টেস্ট দিতে হবে। এবং ভারতের রাষ্ট্রের যারা প্রধান, তাদের কাছে পুলিশ, মিলিটারি, সেই শক্তিটাও আছে, সবটাই আছে। কিন্তু এই জেনজি, এবং শুধু জেনজি নয়, তারপরে উত্তরপ্রদেশে আমরা দেখলাম জেন আলফা স্কুল ছাত্রছাত্রীরা, তারা তাদের দাবিগুলোকে, তাদের শৌচালয়ের দাবি, তাদের ক্লাসরুমের উন্নতি, তাদের ওখানে ফ্যান লাগানোর কথা বলে তারা যে উদ্দীপিত হচ্ছে, তাহলে জেনজির পরে জেন আলফা, বিটা, গামা দাঁড়িয়ে আছে না? তো আপনি একটা বঞ্চনার মধ্যে গোটা ভারতবর্ষকে ফেলে দেবেন, আর আপনি আশা করবেন একটার পর এক নির্বাচনের মধ্যে দিয়ে, এবং আপনার যে কৌশলগুলো আছে, সমস্ত গরিব মানুষের সমস্ত অধিকারকে ভেঙে দিয়ে, সমস্ত সাংবিধানিক অধিকারকে নষ্ট করে দিয়ে, সংবিধানকে পাল্টে ফেলার চেষ্টা করে, না পাল্টেও তার মূলটা হয়তো প্রিয়াম্বলের মধ্যে যা আছে সেটাকে রেখে দিয়ে, বা তার মধ্যে দুটো শব্দ, ধর্মনিরপেক্ষতাটাকে বাদ দিয়ে, সমাজতান্ত্রিক শব্দটাকে বাদ দিয়ে আপনি আর ভেতরে উইয়ে খেয়ে দিলেন। সংবিধানের বইটাকে আপনি উইয়ে খেয়ে দিচ্ছেন, তার মধ্যে যতগুলো অধিকারের প্রশ্ন আছে সবগুলোকে আপনি নষ্ট করছেন। আর সেখানে আপনি ভাবছেন আপনি 50 বছর ধরে রাজত্ব করবেন, এটা তো হতে পারে না। সুতরাং এই যে একটা বড় যুব জাগরণ বলুন, যুব বিদ্রোহ বলুন, এটার কিন্তু যেমন একটা পুকুরে ঢিল ছুঁড়লে সেটা তার বৃত্তগুলো করতে করতে গিয়ে একেবারে পাড়ে গিয়ে ধাক্কা খায়, তাহলে একটা এইরকম একটা লাইনের একটা কমেন্ট, সোশ্যাল মিডিয়া কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট অভিজিৎ দীপকে করছেন যে প্রধান বিচারপতি বলেছেন যে আমরা হলাম যারা বেকার, আমার কাছে কাজ নেই, তারা হচ্ছে উচ্ছিষ্ট, তারা হলো আরশোলা, এবং তারা হচ্ছে পরজীবী, হ্যাঁ, প্যারাসাইট। তো তাহলে এই আরশোলারা যদি একসাথে হয় তাহলে কি হতে পারে? এই প্রশ্নের একটা লাইনের তাতে যেভাবে সেটাতে সাড়া পাওয়া গেল, তাহলে সেটা তো এইটা রিফ্লেক্ট করে যে ভারতবর্ষে যে যুব বাহিনী রয়েছে, যাদের ক্ষেত্রে বেকারত্ব 50 বছরের সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে, তাদের মধ্যে একদিক থেকে একটা হতাশা, প্রবল হতাশা, আত্মহত্যা করেছে। 21 জনের মতন পরীক্ষার্থী যারা দেখেছে পরীক্ষায় প্রশ্নপত্র লিক হয়েছে, তারা আত্মহত্যা করেছে। তার জবাব সরকারকে দিতে হবে। এটা তারাই, সৌরভ দাসরা এই প্রশ্ন তুলেছেন, অভিজিৎ দীপকে রায় প্রশ্ন তুলেছেন, তার তো সমাধান হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের একটা বিরাট ক্ষোভ, শুধু হতাশা নয়। এবার হতাশাটাকে কাটিয়ে তাদের সেই ক্ষোভটাকে রাস্তায় নামিয়েছেন, এবং তার মধ্যে একটা ব্যাপকতম জনবিক্ষোভকে তারা রূপ দিয়েছেন। সেটা একটা খুব বড় ব্যাপার। এবং আজকের এই ফলাফল, নির্বাচনী ফলাফল, কিন্তু অন্তত সেটা প্রশান্ত কিশোর যত বড় স্ট্র্যাটেজিস্ট হন না কেন, সেটা কিন্তু তার নিজস্ব অর্জন, তার প্রচারের অর্জন। তিনি বলছেন যে 30 দিনের 30 বছরের গড় ভেঙেছি 30 দিনের প্রচারে। ঠিক কথাটা আমরা তাকে বলছি না, আমরা অভিনন্দন জানিয়েছি প্রশান্ত কিশোরকে, আমাদের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি, কিন্তু এটা ইজ এ প্রোডাক্ট অফ দ্য টাইম। আচ্ছা। এবং এই মোমেন্টটাকে যদি ধরতে হয়, সেখানে কিন্তু সর্বত্র দেখবেন
যে আমরা যখন নিচে তলায় যাচ্ছি সব জায়গাতে মানুষ, সেটা বারুইপুরে আমরা সমীক্ষা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা তদন্ত করেছিলাম, একটা দলের সঙ্গে আমিও ছিলাম, সেখানেও কিন্তু যে পরিবার থেকে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে একটা মুসলিম পরিবার, তাদের মহিলারা বলছেন আমরা তো এত কিছুর মধ্যেও কিন্তু আমরা বামেদেরই ভোট দিয়েছি, চিরকাল বামেদের ভোট দিয়েছি, আর এবারেও বামেদের ভোট দিয়েছি, এবং বামরা আসুক, এটা আপনি রিক্সা চালক থেকে শুরু করে একেবারে নিচে তলার মানুষরা কিন্তু সম্পূর্ণভাবে হতাশাগ্রস্ত হয়েছেন। এই সরকার যা যা বলেছিল কোনোটা হয়নি। একটা প্রশ্ন, নন পারফরমেন্সটা তো একটা বড় ব্যাপার। একটা প্রশ্ন এখানে আসছে, সেটা হচ্ছে যে ধরুন বিহারে একটা নির্বাচন, সেখানে একটা অপ্রত্যাশিত ফল, সারা দেশ জুড়ে এই নিয়ে চর্চা চলছে, তো এ তো অবশ্যই। পশ্চিমবঙ্গে আপনার কি কথা মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যেন বড্ড বেশি তাড়াহুড়ো করছে, মানে কত দ্রুত তারা সব কিছু যা পুরনো সরকারের ছিল সেসব মুছে নতুন করে সমস্ত কিছু খাড়া করবে, কোথাও কি মনে হচ্ছে এটা? দেখুন, যেটা নিয়ে মানুষ ভাবিত নন, একটা তো আমরা উপর থেকে দেখছি তারা বুলডোজার রাজ, এনকাউন্টার রাজ, মব লিঞ্চিংও হয়েছে শীতলকুচিতে, মন্টু মিয়া গরু কিনে নিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে গোরক্ষকেরা পিটিয়ে মেরেছে। তার সঙ্গে সঙ্গে তারা কিছু পরিবর্তন ঘটাচ্ছেন। একটা গুন্ডা দমন আইন, সেটা এখনো আইনই হয়নি, অথচ মুখ্যমন্ত্রী বলছেন এটা সেই আইনের লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলছেন, এবং যারাই এরকম করবে তাদের বিরুদ্ধে আমরা গুন্ডা দমন আইন প্রয়োগ করবো বলে হুঙ্কার দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে দেখুন আর একটা কাজ করা হচ্ছে যেটা নিয়ে খুব বেশি চর্চা নেই। আমরা একটা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি, সেটা সম্পর্কে সবাই হয়তো আপনি জানবেন, কিন্তু সবাই জানেন না। সেটা হচ্ছে এই সরকার এসে বলেছে যে 2011 থেকে 2026 অর্থাৎ নির্বাচনের অবধি সেখানে যতজনকে SC ST OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে তার বেশিরভাগটাই ভুয়ো। সেটা আমরা পুনর্বিবেচনা করব, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে নির্বাচনে ভোটার তালিকা থেকে 91 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে বৈধ ভোটারও আছে, বাকিরা তো ওয়েট করছেন, বিচারাধীন অবস্থায় দাঁড়িয়ে আছেন, এবং ট্রাইব্যুনালগুলো কি কাজ করছে আমি দেখলাম ওড়িশাতে একইভাবে করছে। ওড়িশার লোকেরা বলছে যে এটা শেষ করতে, আমরারা বলছেন 21 বছর লাগবে তাদের এই ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে এগুলো আসতে। তো এইখানে সেরকম গতিটা ওই রকমই। কিন্তু এই যে অদ্ভুতভাবে তারা বললেন যে এটা, আমরা এটাকে বলছি কাস্ট SIR, এবং আমরা যখনই এটা জনস্বার্থ মামলা হিসেবে কলকাতা হাইকোর্টে করেছি, একটা অ্যাবসেন্স আমরা দেখছিলাম যে যারা ধরুন SC ST OBC তাদের নিজস্ব সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো কিন্তু খুব বেশি কথা বলছে না। একটা দেখলাম আদিবাসীদের মধ্যে তারা বিশেষ করে যে সবচেয়ে বড় যে সংগঠনটা, তারা মনে করছেন যে এর প্রচুর ভুয়ো আছে, সুতরাং এটা যে বিজেপি করছে, তারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি করছে ঠিকই করছে তারা মনে করছে। কিন্তু SC OBC এবং আমার কাছে দুজন মহিলা অপরিচিতা, এটা কোথা থেকে ফোন নাম্বার ফেসবুক থেকে নিয়ে কথা বলছেন। তার মধ্যে একজন মহিলা আছে, আমি বলছি যে এটা হয়তো আমি বেশি বলছি, একটু উদাহরণ হিসেবে বলা হচ্ছে আপনাদের। একজন মহিলা আছেন যিনি বলছেন আমার 45 বছর বয়স, আমি স্বামী পরিত্যক্তা, আমার একজন সন্তান আছে, সে অটিস্টিক সন্তান, আচ্ছা, নর্মাল সন্তান, বিশেষ বৌদ্ধিক বিকাশ হয়নি। এবার আমি তো সার্টিফিকেটটা দিয়ে একটা চাকরি করি, ছোট চাকরি করি, তার মধ্যে দিয়ে আমি কোনো রকমের সংসারটা চালাই। আমার কেউ নেই, আমার বাবা মার নেই, মারা গেছেন, আমার স্বামীর দিকটা থেকে তো আমাদের সাপোর্ট নেই। তাহলে আমার যদি এই চাকরিটা, যদি এই সার্টিফিকেটটা তারা বলেন ভুয়ো এবং এটা যদি না হয়, তাহলে আমার চাকরিটা চলে যাবে, তাহলে আমি কি করবো? এই অসহায়তার মধ্যে একটা সংখ্যাটা কত, 1,69,00,000 মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে। আবার এই তারপরে বলা হলো যে ওবিসির 17% যেটা বাম আমলে 2010-এ করা হয়েছে, সেটা 7% নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং অধিকার চ্যুতির যে প্রশ্ন, অধিকার কেড়ে নেওয়ার যে প্রশ্নগুলো, সেটা একটা স্ট্র্যাটেজিক্যালি এবং
মানে আপনার গোটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরিবর্তনগুলো বিভিন্ন আইন করে, বিভিন্ন নতুন নির্দেশনামা জারি করে, যেহেতু বিধানসভাটা তাদের কবলে আছে, তারা এগুলো করছেন। তাহলে সেটা তো আরো বড় রকম একটা বঞ্চনার জায়গাতে তারা ঠেলে দিচ্ছে, অধিকার কেড়ে নেওয়া। তাহলে তার বিরুদ্ধে মানুষ তো খুব স্বাভাবিকভাবেই, মোহভঙ্গ তাদের শুধু হয়নি, তারা রাস্তায় নেমে বিদ্রোহ করছে। এটা দিস ইজ এ মোমেন্ট, এই একটা মোমেন্ট। সেই মোমেন্টটাতে এইরকমই আমি বলি যে এটা 70s কাইন্ড অফ মোমেন্ট। আচ্ছা আচ্ছা, এটা পরিবর্তনের শর্তগুলো। এইবার আপনি এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে ডিরেকশনটা করবেন, এবং সেখানে আমরা মনে করি, খুব হৃদয় দিয়ে মনে করি, আমাদের বোধ এবং আমাদের মতাদর্শ দিয়ে মনে করি, যেখানে সমস্ত বামপন্থী শক্তি যারা আছে প্রাথমিকভাবে তাদের ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেখানে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। আমি খুব বিস্তারিতভাবে যাচ্ছি না, দ্বিধাদ্বন্দ্ব আছে এবং দ্বিধাদ্বন্দ্ব কাটতেও শুরু করেছে। সুতরাং সেক্ষেত্রে একটা বড় রকম সত্যিকারের বিকল্প মানুষের কাছে হয়ে উঠবার জন্য আমাদের অনেকগুলো পথ পেরোতে হবে, অনেকগুলো হার্ডল পেরোতে হবে। সেইটা করে এই মুহূর্তে কিন্তু অন্তত কমন মিনিমাম জায়গা থেকেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেটা আমাদের এই একদিক থেকে অধিকারচ্যুতির বিরুদ্ধে, আর একদিক থেকে তাদের ওই কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে সম্পূর্ণত ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা, তাদের মতাদর্শগত ভিত্তিটাকে, প্রগতিশীল মতাদর্শটাকে আঘাত করে তাকে ধ্বংস করা, এইটার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হবে। সেখানে রাস্তা দেখাচ্ছেন ছাত্র যুবরা গোটা দেশে, পশ্চিমবঙ্গেও দেখাচ্ছেন। তারা বলছেন তাদের ভাষা আমাদের শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, এবং এই উদ্যোগ, এই উদ্দীপনাটাকে একটা সেই অর্থে চ্যানেলাইজ করে সেটাকে দিয়ে একটা সামগ্রিক পরিবর্তনে সেদিকে আমাদের এগোতে হবে। আপনারা যেমন বলছেন যে অনেকটা গত শতাব্দীর 7-এর দশকের মতন একটা পরিস্থিতি বাংলা, আমি বলছি যে ওই রকম 70s লাইক মোমেন্ট, বুঝতে পেরেছি, ওই রকম একটা টাইপ একটা তৈরি হচ্ছে। 70s, আমি 70s বলতে 70 সালই বলছি না, আমি বলছি যে ধরুন 70, 72 বা 77 ওই সিচুয়েশনটা। 68 সালে পশ্চিমবঙ্গে একটা খাদ্য সংকট, সেটাও কিন্তু নকশালবাড়ি আন্দোলনের একটা বড় শর্ত। মানে 67 নকশালবাড়ি কৃষক অভ্যুত্থান, 68-তে সেটা 69-এ আসলো, 70 দশক জুড়ে লড়াই হলো। তাহলে এই যে বিরাট, আপনি কি বেঁচে থাকবেন কিভাবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, আগে আমরা 3টে কথা বলতাম, তারপর শিক্ষা, স্বাস্থ্য যুক্ত হলো, এখন পরিবেশ। আশ্চর্য কথা, আমি শেষ কথাটা আপনাকে বলি, যে এরা ক্ষমতা আসার পরে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, তিনি তো এমনিতে ইন্টেলেকচুয়াল হিসেবে তার একটা ভাব তৈরি করার চেষ্টা করে। প্রসঙ্গটা তুললেন তাই আপনাকে একটা কথা আমি বলে রাখি, সম্প্রতি সমীর ভট্টাচার্য বলেছেন যে বামেদের থেকে বাড়ির ছেলেপেলেদের দূরে রাখবেন। হ্যাঁ, দূরে রাখবেন, তাকে আমরা জানি। তো তিনি খুব নরম নরম কথা বলছেন, মানে এখন তিনি এই কথা বলছেন, অথচ তিনিই আবার বলেছেন যে বামেদের এবার ভোটটা না দিয়ে বিজেপিকে ভোট দিন। তিনি বলেছেন গুন্ডাদের সর্দার, মানে নেতাজিকে। এনিওয়ে, আমি বলছি যে তিনি একটা কথা খুব সিগনিফিকেন্টলি বলেছেন, সেটা 30শে জুন ছিল হুল দিবস। হুল দিবস মানে হচ্ছে 1855 যে আপনার সাঁওতাল বিদ্রোহ, সেই বিদ্রোহটাকে পালন করা হয় 30শে জুন। উনি 1 জুলাই সভা করেন, সম্ভবত বোধহয় নেতাজি এই ইন্ডোর স্টেডিয়ামে, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আমি ভিডিও দেখছিলাম, সেখানে উনি বলছেন আদিবাসী প্রচুর সংখ্যায় জড়ো হয়েছে, তাদের সংগঠনগুলো আছে। সেখানে উনি বলছেন যে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, যে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের একটা অংশ, মানে জঙ্গলমহল যেটা খ্যাত, মাটির 7 ফুট নিচে, কোথা থেকে জানলেন জানি না, 7 ফুট নিচে ম্যাঙ্গানিজ আছে। ম্যাঙ্গানিজ অত্যন্ত দামি খনিজ পদার্থ। আপনারা অনুমতি দিন, আমরা সেই ম্যাঙ্গানিজটা তুলব। কে তুলবে? আজকে গোটা ভারতবর্ষে খনিগুলো কার দখলে?
আদানির দখলে। উনি অনুরোধের করে প্রথম পর্যায়ে বলছেন। তার সঙ্গে আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে কালিম্পংয়ে সোনা পাওয়া গেছে, সেটা নিয়ে আরও খোঁজখবর করতে হবে, কিন্তু সোনা পাওয়া গেছে। যে অঞ্চলটার কথা বলছেন ওটাও কিন্তু লেপচাদের মানে আদিবাসীদের অঞ্চল, আচ্ছা, যুগ যুগ ধরে, আচ্ছা। শতকের পর শতক। এবার তার মানে এইবার একটা পরিবেশটাকে লুট করার জন্য যে ছাড়পত্র, এতদিন অবধি আমরা দেখেছি যে আমরা কিছু লড়াই করেছি উত্তরবঙ্গে, আমরা দেখেছি দক্ষিণবঙ্গেও, সেটা হচ্ছে এই লেভেলের পুঁজিপতি, মানে ধরুন নেউটিয়াদের মতন, তারা বিভিন্ন আবাসন প্রকল্প জমি দখল করেছে, রাজারহাট, এটা সেটা। এখন তো তাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি পুঁজির অধিকারী যারা আছেন, বিশেষ করে আদানিরা, তাদের করা হচ্ছে। আপনি বাঁকিপুরের রেজাল্টের কথা, আর একটা কথা তো আছে, সেটা হচ্ছে যে ভাগলপুরে 1050 একর জমি, সেইটা আদানিদের একটা পাওয়ার জেনারেশনের জন্য দিয়ে দেওয়া হয়েছে 1 টাকার বিনিময়ে। আচ্ছা, সেখানে একটা আন্দোলন চলছে। আমি বলছি যে বিহারের যে এই ফলাফল, সেটা কিন্তু অনেক কিছুর সমাহার। বুঝতে পেরেছি। পশ্চিমবঙ্গে এখন তারা আবার এই পরিবেশটাকে লুট করবেন, জল জঙ্গল জমিনকে লুট করার একটা ছাড়পত্র দেওয়ার চেষ্টা করছে। এই বিপদটাও পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে। সুতরাং আপনার বেঁচে থাকার শর্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, সমস্ত অধিকার কাড়া হচ্ছে, শিক্ষাকে বেসরকারীকরণ করা হচ্ছে, স্বাস্থ্যকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, আর পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। তাহলে আপনার বেঁচে থাকার শর্ত কি হবে? আমি সিপিআইএমএল থেকে কি বললাম না বললাম সেটা অত জরুরি নয়। মানুষ তার অস্তিত্বের সংকট জায়গা থেকে লড়াই করছেন, এবং সেই লড়াইয়ে যদি বামপন্থীরা এই মুহূর্তটাকে ব্যবহার করতে পারে, সেই লড়াইয়ে চিরকাল তারা নেতৃত্ব দিয়ে এসেছেন, সামনের সারিতে দাঁড়িয়েছেন, ক্ষতি স্বীকার করেছেন, সেই জায়গাতে আমাদের পৌঁছতে হবে। আমি আপনাকে যে প্রশ্নটা তখন করছিলাম সেটা হচ্ছে যে আপনি একটা ওই 70s-এর একটা ফ্লেভার আপনি পাচ্ছেন বা এসেন্স আপনি পাচ্ছেন এখনকার পরিস্থিতির মধ্যে। সেই ব্যাপারটাকে কাউন্টার করার জন্য তো বিজেপি ইদানিং আপনাদের বিরুদ্ধে, মানে দেখা গিয়েছিল রাজ্যে পালাবদলের পর তৃণমূল ভাঙার একটা প্রক্রিয়া বা তৃণমূল বলতে কিন্তু সশস্ত্র আন্দোলনের কথা না, আমি তা বলছি না, মানে মানুষের ক্ষোভ বিক্ষোভের জায়গাটা, সেটা কিভাবে পাল্টে দিয়েছিল কংগ্রেস সেই সময় ছিল। এই 77 সালে যে পরিবর্তনটা ঘটল, এখানে ধরুন যে বিজেপি যে আপনাদের যে অল আউট একটা সেটা লড়াইয়ের দিকে আসছে, এই ব্যাখ্যাটা আমি আপনাকে দিচ্ছি। এই ধরুন ছত্তিশগড় জঙ্গলমহল, সেখানে বলা হলো মাওবাদী দমনের জন্য সর্বশক্তি নিয়োগ করা হবে, তার একটা ডেডলাইন বলে দেওয়া হয়েছিল 31শে মার্চ। তার মধ্যে দেখা গেল বাসাবা রাজু থেকে শুরু করে মাওবাদী ঘোষণা করলেন অমিত শাহ যে আর মাওবাদী নেই, নিকেশ হয়ে গেছে। আসলে কি হলো? আসলে হলো যে ওখানে ওটা তো জঙ্গলমহল, তো ওখানে আদিবাসী উচ্ছেদ করা হলো, তাদের বাড়িঘরগুলো বহু বছর ধরেই শয়ে শয়ে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে সালওয়া জুদুমকে দিয়ে বিভিন্ন সময়তে। সে কংগ্রেসও একসময় সেই কাজই করেছে। অপারেশন গ্রিন হান্ট তৈরি করা হয়েছিল যখন। এইবার অপারেশন কাগার, যেটাকে ওরা ঘনসূচনা করলেন, তার মধ্যে দিয়ে আসলে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মাওবাদীদের নিকেশ করা হচ্ছে বলে ঘোষণা করা হচ্ছে। আসলে তারপরে দেখা যাচ্ছে যে ওখানে যে হাসদেও অরণ্য, প্রাচীন অরণ্য, রেফারেন্সটা আপনি আমাদের মহাভারতের মধ্যেও পাবেন, হাসদেও অরণ্য। সেই অরণ্যটা পুরোপুরি তার গাছগুলো কয়েক লক্ষ গাছ কেটে দেওয়া হলো। সেই বনজ সম্পদের অধিকারীও হচ্ছে আদানি। আর খোলামুখ খনি, ওখানে কয়লা এবং বক্সাইট পাওয়া যাবে, সেখানে সেটা আদানিদের দেওয়া হচ্ছে। তো আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে যে মাওবাদী নিকেশ করাটা তো ঘোষণা, তার পেছনে আসল উদ্দেশ্যটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক সম্পদটাকে তারা একটা পুঁজিপতির হাতে কুক্ষিগত করা। এবং সেটা তো ধরুন, এবং তার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে ভাই, ভারতবর্ষে এই যে ইন্টারনাল থ্রেট সবচেয়ে বড় ছিল নাক্সালিজম, মাওইজম। এই কথাগুলো মনমোহন সিংয়ের সরকারের সময় শুনেছি আমরা, এরাও তাই করলেন এবং এরা একটা আক্রমণও সরাসরি নামিয়েছে। এবার এই কথাটা প্রতিধ্বনি কিন্তু আমি 70s বলছি এই কারণে, ইন্দিরা গান্ধী ঠিক সেই এইরকমভাবেই ঘোষণা করেছিলেন যে চারু মজুমদারকে লালবাজার রক ক্লাবে হত্যা করা বা একটা
নতুন কমিউনিস্ট পার্টি তার 21 জন কেন্দ্রীয় কমিটির সদস্যকে হয় সরোজ দত্তকে হত্যা করা গড়ের মাঠের ময়দানে 71 সালে, আর বাকিদের জেলবন্দি করে রাখা হলো, বলা হলো নিকেশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আরে বাবা, বামপন্থা তো একটা মতাদর্শ, বিপ্লবী বামপন্থা একটা মতাদর্শকে তো আপনি শেষ করতে পারবেন না। আপনি কিছু নেতাকে খুন করতে পারেন, মেরে ফেলতে পারেন, মেয়েকে এনকাউন্টার করাতে পারেন, জেলে বন্দি করে রাখতে পারেন, মতাদর্শকে আপনি কিভাবে করবেন? সেই মতাদর্শই তো আজকে হাজারটা রূপ নিয়ে সে যন্তর মন্তরেও আছে। সেই মতাদর্শে যারা বিশ্বাস করেন, সেখানে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমরেড নেহা বোরা সর্বভারতীয় সভানেত্রী, তিনি এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। সেখানে আমরা দেখছি কৃষক আন্দোলনের মধ্যেও বামপন্থীরা একটা বড় তার নীতি নির্ধারণের ক্ষেত্রে আছেন, সেখানেও নকশালপন্থী দলগুলো আছে ওখানে। শ্রমিক আন্দোলনের মধ্যেও আমরা আছি। আগামী 10 তারিখে সর্বভারতীয় ক্ষেত্রে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের সারা দেশে সেখানে আইন অমান্য হবে এবং অবস্থান হবে, তার মধ্যে আমরা আছি। তাহলে আপনি যদি ব্যাপকতায় দেখেন, তাহলে সেই মতাদর্শ তো আজকে রক্তবীজের মতন সে সর্বত্র সমস্ত ক্ষেত্রেই তার প্রতিধ্বনি, তার অনুরণন আমরা খুঁজে পাচ্ছি। তাহলে আপনি সেই মতাদর্শকে তো হত্যা করতে পারবেন না। সেই মতাদর্শ তো বারবার ফিরে আসবে, যখনই যেখানেই অত্যাচার সেখানেই প্রতিরোধ। এটাই তো নকশালবাড়ি, এটাই তো 70s। আজকে ভারতবর্ষ সেটাই দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছি। আপনি একটাই প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে সামনে অনেকগুলো নির্বাচন রয়েছে বাংলার বুকে। বসিরহাটটা ডিউ রয়েছে, ওদিকে নন্দীগ্রাম রয়েছে, এদিকে রেজিনগর রয়েছে, এরপরে পুরসভা আছে, তারপর পঞ্চায়েত আছে, একাধিক নির্বাচন রয়েছে। এই নির্বাচনগুলোতে সিপিআইএমএল এর ফোকাস কি? ফোকাস দেখুন, আমরা চেষ্টা করব যে বামেরা যেভাবে আমরা বিধানসভা নির্বাচন করেছি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই উপনির্বাচনগুলো এবং আগামী দিনের পঞ্চায়েত এবং সিভিক পোল যেগুলো আছে, সেখানেও আমরা যদি একটা বোঝাপড়ার মধ্যে আসতে পারি, আচ্ছা, তাহলে সেখানে সেই লড়াইটা আমাদের করতে হবে। মানে আপনারা কোনো উপনির্বাচনে আপনারা লড়ার মতন জায়গায় নেই এই মুহূর্তে। আমরা বসিরহাট বা অন্য কোথায়, আমরা রানীনগর, নন্দীগ্রামে আমরা নিজেদের ক্যান্ডিডেট দিচ্ছি না, কিন্তু বামেদের আমরা সমর্থন। অবশ্যই, হ্যাঁ, বাম ঐক্যে আছেন আপনারা। আমরা বামের থেকে আমরা তাদেরকে সমর্থন করব। কিন্তু আগামী দিনে কলকাতা পুরসভার নির্বাচন হবে, তারপরে পঞ্চায়েত নির্বাচন হবে, সেখানে আমরা চাইছি যে অন্তত একটা বোঝাপড়া থাকুক, এবং সেই বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা তাহলে সেই লড়াইটাকে একটু তীব্রতর করি, এবং আজকের পরিস্থিতিটা সেটা হয়তো কিছুটা অনুকূলে যাবে, সেইটা আমরা মনে করছি। আপাতত এই স্ট্র্যাটেজিতেই আমাদের এগোতে হবে। আমরা এককভাবে লড়বো তো নিশ্চয়ই লড়বো, যেখানে লড়তে হবে এককভাবেই লড়বো, কিন্তু বামেদের সমর্থনে লড়বো। এই তার কিছু শর্ত তৈরি হয়েছে, এই শর্তটাকে আরও বাড়াতে হবে, এবং আমরা আশা করি এবং ভরসাও রাখছি যে এইটা আমরা বামেরা একত্রিতভাবেই করতে পারবো। তার সঙ্গে কিছু গণতান্ত্রিক শক্তি তারা যদি সেই সঙ্গে আসেন, একটা ধাক্কা। নাহলে বিজেপিকে যাতে অন্তত এখনও অবধি তো বিজেপির সেই ধরনের আপনি কোথাও কোনো সাংগঠনিক ধাঁচা বিরাট নেই, তারা দখল করতে পারেনি, তারা চেষ্টা করবে বিভিন্নভাবে, তারা চেষ্টা করবে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, সিভিক পোলটাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তাদের একটা ধাক্কা দেওয়ার জন্য একটা সম্মিলিত উদ্যোগ দরকার, সেটা আমরা মনে করছি। তাহলে যা দাঁড়ালো, বিহার যেমন এসআইআর এর প্রতীক ছিল, মানে যেখান থেকে প্রথম এসআইআর শুরু হয়েছিল, সেই বিহারই এখন নতুন করে অপ্রত্যাশিত এক ঘটনার সাক্ষী থেকেছে, আর তার ঢেউ এসে পড়ছে পশ্চিমবঙ্গেও। সিপিআইএমএল এর সম্পাদক অভিজিৎ মজুমদার আমাদের বোঝালেন কোন রাস্তায় বামেরা এই পরিবর্তিত পরিস্থিতিকে মুঠোয় নেওয়ার জন্য এগোবে। আজকের ভিডিও এই পর্যন্তই। অভিজিৎবাবু ভালো থাকবেন, দেখা হচ্ছে ভালো থাকবেন পরের ভিডিওতে।